হ্যাঁ, আসসালামু আলাইকুম। না, আমি ভাবছি আমি কথা বলা শুরু হওয়ার আগে একা একা আচ্ছা, হ্যাঁ, তাহলে এখন দেখো আমরা শুরু করি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো C4 চক্র। এই ছবিটা আমার লেখা বইয়েও আছে, হ্যাঁ, এটা তোমরা দেখতে পারো। এটা আব্দুল আলিমের বইয়েও আছে। এই ছবিটা আমার মনে হয় বেশি সোজা, এই বইটা হচ্ছে আমি বইয়ের ছবিটা বুঝাবো তাকে আগে এটা। তো C4 চক্রটা কিন্তু C3 চক্র যখন প্রথম আবিষ্কার হলো তখন সবাই ভেবে নিয়েছিল যে C3 চক্রটাই হলো যে এটাই ফাইনাল, অর্থাৎ শর্করা তৈরির শুরুতে যে যৌগটা তৈরি হয়, প্রথম যে যৌগটা তৈরি হবে সেটা 3 কার্বন বিশিষ্ট। সেটা কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। এটাই কিন্তু মনে করা হতো, কিন্তু পরবর্তীতে দেখা হলো যে হ্যাসস্লাভ নামে দুইজন বৈজ্ঞানিক তারা গবেষণা করে দেখলো যে আসলে ক্যালভিন যেটা বলছিল তার কথাটা ঠিক না। কিছু কিছু উদ্ভিদে, বিশেষ করে একবীজপত্রী উদ্ভিদ যারা, তাদের যদিও এটারও ব্যতিক্রম আছে, এই উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থ শর্করা তৈরির শুরুতে 4 কার্বন বিশিষ্ট। এটা হলো তারা গবেষণা করে বের করলো। তাই তখন নাম হলো এর যে C4 চক্র বা যে হ্যাসস্লাভ চক্র, এই দুইজন মিলে আবিষ্কার করেছে। তাই এখানে তারা দেখিয়েছে যে C4 চক্রে দুইটা কোষ ব্যবহার হয়। একটা হলো মেসোফিল টিস্যু। আমরা তো জানি মেসোফিল টিস্যু মানে ক্লোরোপ্লাস্ট যুক্ত যে যে কোষে ক্লোরোপ্লাস্ট থাকে তাকে মেসোফিল বলা হয়। ফিল মানে পাতা, পাতাতে কিন্তু সাধারণত ক্লোরোপ্লাস্ট বেশি থাকে, তাই না? এই জন্য নাম হচ্ছে মেসোফিল। তো মেসোফিল টিস্যুর মধ্যে বিক্রিয়া ঘটে এবং পাশাপাশি বান্ডল শীট। বান্ডল শীট মানে জাইলেম বা ফ্লোয়েম। জাইলেম আর ফ্লোয়েম টিস্যুকে আমরা একসাথে বলি কি? বান্ডল শীট। তো এই দুই কোষে এই বিক্রিয়াগুলো ঘটে। প্রথম বিক্রিয়া ঘটে কোথায়? এই বিক্রিয়া কিন্তু মনে রাখতে হবে এটা কোথায় কোথায় ঘটে, এই বিক্রিয়াটা কোথায় ঘটে। এটাও কিন্তু ওই ক্লোরোপ্লাস্টের যে স্টোমা আছে না বা ম্যাট্রিক্স আছে সেখানে। C3 চক্র যেমন ক্লোরোপ্লাস্টের স্টোমার মধ্যে ঘটছে, এটাও কিন্তু একই, এটাও কিন্তু স্টোমার মধ্যেই ঘটবে। এটা মনে রাখতে হবে, কারণ উদ্দীপক তো ওইভাবে দিলে তো তোমাকে বুঝতে হবে যে এটা কোথায়, তাই না? যখন শ্বসন শুরু হবে তখন সাইটোপ্লাজমে হবে, তখন ক্লোরোপ্লাস্টের থেকে বাইরে যে ক্লোরোপ্লাস্টের মধ্যে যে সাইটোপ্লাজমের মধ্যে যে সাইটোসল আছে সেখানে হবে হলো শ্বসন বিক্রিয়া, ওই যে গ্লাইকোলাইসিস যেটা। কিন্তু তার আগে পর্যন্ত ক্লোরোপ্লাস্টের মধ্যেই কিন্তু ঘটনা ঘটছে। তাহলে ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোপ্লাস্টের মধ্যে দেখো, এটা হলো মেসোফিল টিস্যুর মধ্যেই, মেসোফিল টিস্যু ক্লোরোপ্লাস্টের মধ্যে, সেখানে আগে থেকেই ফসফোনিল পাইরুভিক অ্যাসিড আছে। আগে থেকে ফসফোনিল পাইরুভিক অ্যাসিড মানে কি? ফসফেট মূলকযুক্ত পাইরুভিক অ্যাসিড। এটার সাথে কার্বক্সিলেজ এনজাইম, আমরা জানি কার্বক্সিলেজ এনজাইম মানে কার্বন ডাই অক্সাইড বিজারিত করে যে এনজাইম, বায়োমোলিকুলার কার্বন ডাই অক্সাইড, এই এনজাইমের প্রভাবে ফসফোনিল পাইরুভিক অ্যাসিডের মধ্যে যুক্ত হয়। এটা হলো 3 কার্বন বিশিষ্ট। এখানে এখন কার্বন ডাই অক্সাইড যুক্ত হলো, দিয়ে হয়ে গেল অক্সালিক অ্যাসিড। তাহলে এটা কিন্তু প্রথম স্থায়ী পদার্থ, তার আগে কেউ তৈরি হয়নি, তাই না? শর্করা তৈরির শুরুতে প্রথম স্থায়ী পদার্থ হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তাই তো? এরপর কি হয়? এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আলোক বিক্রিয়ায় আমরা জানি NADPH2 তৈরি হয়েছিল, তাই না? প্রথমে এই যৌগটা এর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং এর সাথে বিক্রিয়া ঘটলে কি হয় যে এটা হয়ে যায় NADP, এই যৌগটা, আর এখানকার হাইড্রোজেন এর মধ্যে যুক্ত হওয়ার কারণে এটা হয়ে যায় ম্যালিক অ্যাসিড। এখানে কোন এনজাইম ব্যবহার হয়? ম্যালিক ডিহাইড্রোজেনেজ। আমরা জানি ডিহাইড্রোজেনেজ মানে কি? হাইড্রোজেন আয়ন যেখানে মুক্ত হয়, ডি মানে কি? মুক্ত হওয়া, সেজন্য এর নাম হলো ডিহাইড্রোজেনেজ। তাহলে ডিহাইড্রোজেনেজ এর প্রভাবে এই যে হাইড্রোজেন মুক্ত হয়ে গেল, আর আর হচ্ছে অক্সালিক অ্যাসিডের মধ্যে কিন্তু হাইড্রোজেন ঢুকছে, আর এটা হয়ে গেল NAD দিয়ে ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড হওয়ার সাথে সাথে এটা ব্যাপক প্রক্রিয়ার মাধ্যমে বান্ডল ছিটে জাইলেম বা ফ্লোয়েম সেই টিস্যুর মধ্যে ঢুকে যায়। ঢোকার পর সেখানে যে আবার দেখো ডি কার্বক্সিলেজ, এটা কিন্তু ডি কার্বক্সিলেজ ছিল না, এটার নাম ডি কার্বক্সিলেজ। ডি মানে কি? মুক্ত। ডি মানে মুক্ত বা বের করে দেয়া। তাহলে ডি কার্বক্সিলেজ এনজাইমের প্রভাবে কার্বন ডাই অক্সাইড দেখো বের হয়ে গেল। কার সাথে বিক্রিয়া দিয়ে? NADP এর সাথে। ম্যালিক অ্যাসিডের সাথে NADP এর বিক্রিয়া ঘটে, এখনো কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়, আর NADP হয়ে যায় NADPH2, কারণ এখানকার হাইড্রোজেন কিন্তু বের হয়ে আসে, আর ম্যালিক অ্যাসিড হয়ে যায় আবার পাইরুভিক অ্যাসিড, তার মানে আবার 3 কার্বন বিশিষ্ট। এখনো কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেছে, এখনো কার্বন ডাই অক্সাইড বের হয়ে সেটা কিন্তু
এই কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড না, কোষের বিক্রিয়া থেকে বের হয়ে আসা কার্বন ডাই অক্সাইড এটা কিন্তু আবার C3 চক্র চালায়। অর্থাৎ হলো C4 চক্রে C3 চক্রও ঘটে। C4 চক্রে একই সাথে C3 চক্রও ঘটে। C3 চক্র কিন্তু যেটাতে হয় সেখানেই, এটা কিন্তু কোথায় হচ্ছে আবার মেসোফিলে। এখানকার কার্বন ডাই অক্সাইড আবার কোথায় আসবে মেসোফিলে। যদি এখানে দেখা যায় কিন্তু এই ঘটনাটা আমরা তো জানি এটা হলো ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষেই ঘটে, ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষেই ঘটে। তাহলে এখানে তোমার ক্যালভিন চক্র হয়ে এখানে যথারীতি শর্করা তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয়। তার মানে কি শুধু যদি মেসোফিল টিস্যুর মধ্যে এই বিক্রিয়াটা ঘটতো বা বান্ডলচিলের মধ্যে এই বিক্রিয়াটা ঘটতো তাহলে কিন্তু শর্করা তৈরির কোনো সুযোগ ছিল না। তার মানে C4 উদ্ভিদের দুইটা কোষই ব্যবহার হয় শর্করা তৈরির জন্য, একটা মেসোফিল আর একটা বান্ডলচিল। আবার দেখো বান্ডলচিল থেকে আবার কিন্তু কার্বন ডাই অক্সাইড আবার মেসোফিলে আসে, সে C3 চক্র চালায়। আচ্ছা, তারপরে কি হলো পাইরুভিক অ্যাসিড হলো, এই পাইরুভিক অ্যাসিড ATPর সাথে বিক্রিয়া করে আবার ফসফেট পাইরুভিক অ্যাসিড হয়। মানে কি ফসফেট যুক্ত ফসফরিক অ্যাসিড যুক্ত পাইরুভিক অ্যাসিড। আর এই ATPর মধ্যে একটা ফসফরিক অ্যাসিড 3 এর মধ্যে ঢুকছে যার জন্য ATP হয়ে গেছে ATP। তাই তো? তাহলে এই বিক্রিয়াটা কিন্তু যতবারই চলবে ততবার এখানে গ্লুকোজ তৈরি হবে এবং প্রত্যেকবারই কিন্তু এটা C3 চক্র চালাতেই হবে। এইজন্য উদ্দীপক অনেক সময় এইভাবে আসে যে C4 চক্রে C3 চক্র ঘটে, C4 চক্রে C3 চক্র ঘটে, এটা কিন্তু অনেক সময় আসে। বুঝতে পারছো? এখন বলো তো যে এখানে আর কোথায় কোথায় আরেকবার বলবো বা কোথায় এইটুকু জায়গার মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা বলো। এটা আঘাত হবে। হ্যাঁ আঘাত হবে, আর আঘাতে না বললে আঘাত হবে, তুই বলে তাহলে ক্লিয়ার করো তো এখানে কোনো জায়গায় কোশ্চেন আছে কোনো? ও আচ্ছা, এটা আসলে এটা ধরো যে খুবই এইরকম ভাবে আমরা কেন করি সময় বাঁচানোর জন্য। এটা আসলে সময় বাঁচানোর জন্য এটা করা হয়। তো এই জিনিসটাই মনে করো যে আমি যদি বলে লিখতাম তাহলে দেখো থেমে থেমেই লিখতাম, তাই না? যে প্রথমে ফসফেটের পাইরুভিক অ্যাসিডের সাথে কার্বন ডাই অক্সাইড বিচরিত হলো, অক্সালিক অ্যাসিড হলো, তাহলে আমাকে তো এটা লিখতে হতো, এই যা আছে তাই কিন্তু লিখতাম, এর বাইরে কিন্তু লিখতাম না, তাই না? তো এই জন্য সময় বাঁচানোর জন্য এই জিনিসগুলো করে রাখা। যেমন ধরো যে ওই বিক্রিয়াটা কত বড় বোটানি করতে গেলে অনেক সময় চলে যাবে, সেই জন্যই এইভাবে করে রাখা যাতে করে এটা দেখেই বলা যাবে। হ্যাঁ, পরীক্ষায় ছবি আঁকা খুব কম আসে, যদি আঁকতে বলে তাহলে তোমরা ঠিক আছে। আমি আরেকবার বলি যাতে করে রিপিট করি, মনোযোগ দিয়ে দেখো তাহলে হয়ে যাবে। তাহলে প্রথম কথা হলো এটা হলো C4, এই শুনে নাও আরেকবার, এটা হলো C4 চক্র, ঠিক আছে? তাহলে C4 চক্রে কি হচ্ছে, তাহলে এই যে ফসফেনের পাইরুভিক অ্যাসিড, এই যে ফসফেনের পাইরুভিক অ্যাসিড আমি একটু ছোট করে লিখি যেহেতু রিয়াদ বলল ফসফেনের পাইরুভিক অ্যাসিড, ফসফেনের সংক্ষেপে লিখলাম, হ্যাঁ পাইরুভিক অ্যাসিড। এই যে ফসফেনের পাইরুভিক অ্যাসিড দেখো এখানে কিন্তু এনজাইম ফসফেনল কার্বক্সিলেজ নাম কেন হলো, মানে এটা হলো কার্বন ডাই অক্সাইড বিচলিত করতে সাহায্য করছে। যখন এটা এইভাবে করে আমি দেখাচ্ছি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটা কিন্তু 4 কার্বন যুক্ত, এটা কয় কার্বন যুক্ত? 4 কার্বন যুক্ত। এখন অন্য জায়গায় দেখে আরো ভালো হবে, এটা হচ্ছে এই যে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড ঢুকে গেল এই দেখো, তার মানে হচ্ছে আর এখানে কার্বক্সিলেজ এনজাইম পুরো লিখলাম কার্বক্সিলেজ, কার্বক্সিলেজ। তাহলে এখন এই কার্বন ডাই অক্সাইড এর মধ্যে ঢুকে গেল, তাই না? ঢোকার কারণে এটা হয়ে গেল অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই অক্সালো অ্যাসিড কিন্তু C4, এটা কিন্তু C4, তার মানে হলো প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে C4 হইছে 4 কার্বন বিশিষ্ট। এখানে 4টা কার্বন, এখানে কয়টা ছিল? 3টা কার্বন ছিল। এখন দেখো এরপরে এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এখানে বিক্রিয়াটা কিভাবে দেখিয়েছে, এই অক্সালো অ্যাসিডের সাথে এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যখন এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আবার ম্যালিক অ্যাসিডে পরিণত হবে কিভাবে, এখানে আগে থেকে NADPH2 এইভাবে যদি দেখাই তাহলে বোঝায় NADP, আর এই যে হাইড্রোজেনটা সেটা কিন্তু এর মধ্যে ঢুকে গেছে, অক্সালো অ্যাসিডের মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ,
যার জন্য এটা হয়ে গেল ম্যালিক অ্যাসিড। এটা হয়ে গেল কি ম্যালিক অ্যাসিড। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার আছে। এখন দেখো এখানে কিন্তু এই বিক্রিয়াটা হচ্ছিল কোথায়? এটা হলো হচ্ছিল মেসোফিল টিস্যুতে। এটা হলো মেসোফিল, এখানে হলো মেসোফিল। এবার কিন্তু এই ম্যালিক অ্যাসিড যেটা আসছে এটা কিন্তু আসলে এখানে তৈরি হয়, কিন্তু ব্যাপক প্রক্রিয়ার মাধ্যমে এটা বান্ডল ছিদ্রে চলে আসে। তাহলে এইটা একটু বান্ডল ছিদ করার জন্য একটু এভাবে করি। এটা মনে করো বান্ডল ছিদ্রের কাহিনী। তাহলে বান্ডল ছিদ লিখলাম এখানে, বান্ডল ছিদ এখন এবার দেখো ম্যালিক অ্যাসিড এবার কিন্তু ডিকার্বোক্সিলেজ এনজাইম, এবার নাম কি হয়েছে? ডিকার্বোক্সিলেজ এনজাইম। এটা কিন্তু ডিকার্বোক্সিলেজ এনজাইম হবে। তাহলে ডিকার্বোক্সিলেজ এনজাইম হবে। এখন ডিকার্বোক্সিলেজ এনজাইম হবে, এখানে আবার দেখাচ্ছে কার্বন ডাই অক্সাইড মুক্ত হবে। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড মুক্ত হবে। যখন এখানে ডিটা ঘটবে NADP এর বিক্রিয়াতে এটা হয়ে যাবে NADPH2, তাই না? NADPH2। হ্যাঁ, এইখানে দেখো কার্বন ডাই অক্সাইড মুক্ত হয়ে গেল, কার্বন ডাই অক্সাইড মুক্ত হয়ে গেল। এই যে কার্বন ডাই অক্সাইড মুক্ত হয়ে গেল, এটা C3 তে যাবে। হ্যাঁ, এই কার্বন ডাই অক্সাইড মুক্ত হলো, ওটাই কিন্তু ক্যালভিন চক্রে চলে যাবে। এটা লিখলাম না, হ্যাঁ, এটা তো দুইটা কথা, ঠিক আছে? না লিখলে বোঝা যাবে না। এটা হলো এটা আমরা সরা দিতে হবে। তো তাহলে এটা হলো এই যে ডিকার্বোক্সিলেজের কারণে কার্বন ডাই অক্সাইড মুক্ত হয়েছে। এখন ওই ম্যালিক অ্যাসিড আর ম্যালিক অ্যাসিড থাকবে, 3 কার্বন যুক্ত হয়ে যাবে। আর 3 কার্বন যুক্ত হওয়া মানে পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড হলো 3 কার্বন, পাইরুভিক অ্যাসিড। মানে একটা কার্বন চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটা কার্বন চলে যাচ্ছে, ওর চেহারা আগের মতো থাকবে না। আবার দেখো এবার পাইরুভিক অ্যাসিডের সাথে আবার বিক্রিয়া করবে। পাইরুভিক অ্যাসিডের সাথে কি করবে? এটিপি বিক্রিয়া করছে। এইভাবে দেখানোর উদ্দেশ্য কি? এটার সাথে এটা বিক্রিয়া, এইভাবে দেখানোর উদ্দেশ্য এটার সাথে এটা বিক্রিয়া, এটিপি। তাহলে আবার কি হলো? এই পাইরুভিক অ্যাসিডটাই কিন্তু এই যে এখানে এনজাইম পাইরুভিক অ্যাসিড কাইনেজ এনজাইমের কাজ কোন যৌগের সাথে কি করা? যে যখন থাকবে কাইনেজ, এটা ধরে নেবা কাইনেজের কাজ হলো কোন যৌগের মধ্যে থেকে ফসফেট মূলককে বের করে দেয়া অথবা কোন যৌগের মধ্যে ফসফেট মূলক যুক্ত করে দেয়া। বুঝা গেল কি? এখন বুঝতে পেরেছো? তাহলে এইভাবে খালি এখানে যে কার্বন ডাই অক্সাইড গেল, এটা হলো C3 চক্রে চলে যাবে। স্যার আগে C4 তারপরে C3। হ্যাঁ হ্যাঁ, আগে C4 তারপরে C3। মানে বলতে চাচ্ছে যে C4 উদ্ভিদের ক্ষেত্রে এই এমন ঘটনা ঘটবে না যে সরাসরি C3 চক্র চলা, এটা হয় না। সেখানে আগে হলো C4 চক্র চলে, তারপরে C4 চক্র না চললে C3 চক্র আবার চলবে না। বুঝতে পেরেছো? এইবার একটু বইয়ের ভাষা পড়ো, আশা করি বুঝে যাবে।